মুক্তিযুদ্ধে যেরকম ভাবে তিনি ধৈর্য এবং শক্তির পরিচয় দিয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে এবং স্বৈরাচার বিরোধী সংগ্রামে, তিনি যখন দায়িত্ব নিলেন বিএনপির, সেই সময় থেকে শুরু করে তিনি জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। তিনি দেখলেন যে একটা সামরিক শাসন, সেই সামরিক শাসনের বিরুদ্ধে একটা উত্তপ্ত বাংলাদেশ, সেই বাংলাদেশকে তিনি সঠিক নেতৃত্ব দিয়ে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন। মাঝখানের 15 বছর এই পাপিষ্ঠ সময়, এই নোংরা জঘন্য জিহাংসা প্রতিহিংসা পরায়ণের সময়, এইটাকে যদি আমরা বাংলাদেশের ইতিহাসকে মাইনাস করি, তাহলে দেখবেন যে ভালোবাসা, যে সম্প্রীতি, সমঝোতা, আনন্দ, গৌরব, সৌন্দর্যের যে বাংলাদেশ, রুচি, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, সৌজন্যতার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রতীক বেগম খালেদা জিয়া। তো ইতিহাস কখনো কখনো কাউকে সামনে নিয়ে আসে, আর কেউ ইতিহাস সৃষ্টি করেন। বেগম খালেদা জিয়া ইতিহাস সৃষ্টি করেছেন এবং সেই ইতিহাস এক অসাধারণ মহাকাব্যিক দোতনাময়। তার বিস্তার, তার গভীরতা সামনের দিনগুলোতে আমরা যতটা এগোবো তত বেশি করে অনুভূত হবে। তিনি জাতির অভিভাবক ছিলেন, জাতির সবচেয়ে জনপ্রিয়তম নেত্রী ছিলেন, তিনি দেশ নেত্রী থেকে দেশ মাতা হয়ে উঠেছিলেন। এই মহিমাময়ী নেত্রীর সান্নিধ্য আমরা যারা পেয়েছি, একটা গৌরবের কথা বলে আমি বক্তব্য শেষ করি। সচিত্র সতেজ পত্রিকার কথা এখানে একজন বলেছে, 1983 সালে রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার প্রথম ইন্টারভিউটা নেওয়ার সুযোগ হয়েছিল আমার। এটা আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার তখন জানাশোনা ছিল না। আমি মওদুদ আহমদ, ব্যারিস্টার মওদুদ আহমদ এবং একে এম মাইজুল ইসলাম ভাই, এই দুজনের সাহায্য নিয়ে ইন্টারভিউটি নিতে পেরেছিলাম। আমার সেই ইন্টারভিউ নেওয়ার সময় যারা উপস্থিত ছিলেন তার একজন হল আজকে রেজাউদ্দৌলা চৌধুরী, তিনি ওখানে উপস্থিত ছিলেন। তো সেটা একটা পরম গৌরব। তারপর ধাপে ধাপে কত স্মৃতি, কত কথা। আর দুটা পয়েন্ট, একটা হলো যে আমি তাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে ম্যাডাম আপনার আদর্শ কি জীবনের? তিনি বললেন আমার দুটো আদর্শ, আমার ব্যক্তি জীবনের আদর্শ বেগম রোকেয়া, আর রাজনৈতিক জীবনের আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা যে ম্যাডামকে বললাম, ম্যাডাম তখন তিনি প্রধানমন্ত্রী, যে হুমায়ুন আহমেদের নাটকের টাকা বাকি পড়েছে, চলচ্চিত্র আগুনের পড়াশোনা। ম্যাডাম বলবে কত টাকা? ম্যাডাম প্রায় 28 লক্ষ টাকার মতো, কাটছাট করে 18 লক্ষ হয়। বলে 18 লক্ষ টাকার জন্য হুমায়ুন আহমেদের আগুনের পড়াশোনা আটকে থাকবে, সে কি হয় নাকি? মাফ করে যারা নিজের ফান্ড থেকে টাকা দিয়েছিলেন এবং পরে যখন আগুনের পড়াশোনা মুক্তি পেল, হুমায়ুন আহমেদকে পাশে বসিয়ে ডিএফপিতে ম্যাডাম এই ছবিটা দেখেছিলেন। আমরাও সেখানে উপস্থিত ছিলাম। আহমেদ চলে গেছে, ও সেই যেন মাটি লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল শস্যগন্ধি মাটির কন্যাকে। বাংলাদেশ আর বেগম খালেদা জিয়া পরস্পরের পরিপূরক। বাংলাদেশ মানে বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ। ওসমান হাদির একটা ডায়লগ খুব দুর্দান্ত লেগেছে আমার। ও বলেছে যে বেগম খালেদা জিয়া যখন হাসে তখন আমরা বুঝতে পারি যে বাংলাদেশ ভালো আছে। বেগম খালেদা জিয়া যখন কাঁধে তার চোখে যখন অস্ত্র দেখি তখন মনে হয় যে বাংলাদেশ বড় কষ্টে আছে। ঠিক তাই আমি মনে করি বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ একাকার হয়ে গেছিলেন, দুজন দুজনের পরিপূরক, একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করা যায় না। সেই মহান নেত্রীর অভাবে প্রস্থানে আমরা দরিদ্র হয়েছি। আমরা যদি তার শিক্ষা, তার দর্শন, তার আদর্শকে অবলম্বন করতে পারি, তাহলে তো সামনের যে আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে অতিক্রম করতে পারবো এবং বাংলাদেশের সত্যিকারের সুখী সমৃদ্ধ একটি উপকূলে পৌঁছাতে পারবো। আল্লাহ আমাদের সকলের সহায়। ধন্যবাদ কবি আব্দুল হাই শিকদার আপনাকে। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক সংগঠক, রাজপথের যোদ্ধা ইথুন বাবু, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইথুন বাবু, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। রাজপথের লড়াকু সাংস্কৃতিক যোদ্ধা ইথুন বাবু, আপনাকে অভিনন্দন আজকের এই ইয়েতে আসবার জন্য। এখানে উপস্থিত আছেন মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়নের সভাপতি এস এম সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান এবং অন্যান্য বন্ধুরা আপনাদের কৃতজ্ঞতা জানাই। ইমরান রহমান, সাংবাদিক
দৈনিক অবজারভার, তিনি কবি এবং একজন শায়ের করা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয়জন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির দীর্ঘদিনের লড়াকু যোদ্ধা কামরুন নাহার সৃষ্টি আপা। আমি ভাবি বলি, ভাবি আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। অনেকক্ষণ থেকে আছেন, উনি উপস্থিত হয়েছেন অনেক আগেই। আইরিন পারভিন লোপা নাট্য নির্দেশক, নাট্য ডেকোরেটরের প্রধান, দেশ নাট্য দলের বন্ধুরা আছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা। অনুরাগ সাংস্কৃতিক সংগঠনের রুবিনা আলমগীরের নেতৃত্বে অনেকে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুরা। এই পর্যায়ে আমি যদিও শুরুতেই ইথন বাবু হয় মঞ্চে সেই বলবেন, তবু আপনাকে অনুরোধ করছি বলবার জন্য। বিশিষ্ট সঙ্গীত পরিচালক, রাজপথের সাংস্কৃতিক যোদ্ধা ইথন একটু বাবু। সাইড দিলে ভাই ভালো হয়। আসসালামু আলাইকুম। আজকে যে আয়োজন করেছেন ধন্যবাদ দিলে ছোট করা হবে, কারণ যাকে নিয়ে আলোচনা, যাকে নিয়ে আমাদের গর্ব, যিনি কোনোদিন কার সাথে কোনো রকম ভাবে মাথা নত করেননি, আপোষ করেননি, এখান থেকেই আমাদেরকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। ছোট্ট করে বলে দিই, কারণ আমাদের বক্তব্য শুনছেন, আপনারা হয়তো বিরক্ত হলেন। আমরা এখন একটা দল করি, যেহেতু আমি একজন আমার লড়াইয়ের শেষ করে দিতেছে। আমার সৌভাগ্য যে আমি আমার স্বাধীনতার ঘোষক শেখ হাসিনা জিয়া রহমানকে পেয়েছি। আমার সৌভাগ্য আমি আমার আপসীর নেত্রীকে পেয়েছি। আমার আরো সৌভাগ্য তারুণ্যের অহংকার, আগামীর স্বপ্ন তারেক রহমানকে পেয়েছি। দোয়া করবেন, ভালোবাসবেন। মায়ের কাছ থেকে শিখার এইটুকুই আছে, যাদের বাবা মা আছে তাদেরকে এই শিক্ষাটা করে। 1000 বছরে জন্ম নেয় শেখ হাসিনা জিয়া রহমানের মতো মানুষ, 1000 বছরে জন্ম নেয় বেগম জিয়ার মতন একজন আপসী নেত্রী। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ইথন বাবু আপনাকে। এত ছোট্ট করে আপনি প্রথম পুরস্কার পাওয়ার মতো ছোট করে বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এ পর্যায়ে আমরা একটা ক্ষমা করবেন, আমার ধারণা আমাদের আব্দুল্লাহ সিকদার সাহেব বলতে ভুলে গিয়েছেন। তিনি অনুরোধ করেছেন যে বাকি সভা চলাকালীন সময়ে এ সভার সভাপতিত্ব করবেন রেজাবুদ্দৌলা চৌধুরী। এ পর্যায়ে আমি এবিএম সালমান রাজ, যে বন্ধুর নাম বলতে ভুলে যাচ্ছি, গত 2 দিন যিনি ঘুমান না, সারাক্ষণ আমাদের এই ডকুমেন্টারি নিয়ে কাজ করছেন, সঙ্গীত শিল্পী সালমান রাজ। প্রিয় সুধী, আজ আমরা এমন একজন মহিষী নারী স্মৃতিচারণ করতে দাঁড়িয়েছি, সেখানে তাকে নিয়ে বলার মতো যোগ্যতা বা দেশপ্রেম আমরা অর্জন করতে পারিনি। আমি 2022 সালে তার জেলখানার বিষয় নিয়ে একটি কবিতা লিখেছিলাম। সেই কবিতাটি আমার পংক্তিমালার কাঠগড়ায় আগুন ফুল এ নামে প্রকাশিত হয়েছিল। আমি সেটি পাঠ করছি। আমার কবিতার শিরোনাম বন্দিশালার চিঠি। প্রিয় বাংলাদেশ, কতদিন মানুষ দেখি না ভোরের উজ্জ্বল সূর্য, খুলতে পারি না গণতন্ত্রের জানালা। কতদিন দেখি না মুক্তিযুদ্ধের রক্তে কেনা স্বাধীনতার প্রাচুর্য। কেমন আছে আমার মৃত্তিকা? ফিরে এসো সন্তান আমার, তুমি হবে আলোকবর্তিকা। আর কতকাল থাকবে গণতন্ত্র নিরুদ্দেশ? মধ্যযুগীয় অন্ধকারে নিমজ্জিত রবে বাংলাদেশ। বন্দি জীবন আমি পাই না ভয়, আপনাদের নিয়ে আমার যত সংশয়। চাপিয়ে দিল মিথ্যের পাহাড়, মানচিত্র আমাকে বলেছে আসছে সময় দারুণ সংকার।
বন্দিশালায় আমি একা নই, আমার সাথে বন্দি গণতন্ত্র। আমি জনতার কথা বলতে পারি না, চাইতে পারি না ভোটাধিকার। চার দেয়ালে ঘিরে রাখে ঘসিটি বেগমে অন্ধকার। দেশপ্রেমিকের সাথে অন্য কারো সহ অবস্থান চলে না। ওরা আমার রাজনৈতিক অনুসারীদের পরিয়েছে ডান্ডা বেরি, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের দিয়েছে ছেড়ে। ওরা জানে আমি মুক্ত থাকলে জনস্রোতের কাছে যাবে হেরে। আমি জেলে আসবার পর হারিয়ে ফেলেছি সোনাঝাড়া দুপুর। শুনিনার রিমঝিম রিমঝিম বৃষ্টির নপুর। শুনি না শ্রমিকের পদধ্বনি, নবান্নের গান। দেখি না ঘাম ঝরা মানুষ যারা বাংলাদেশের প্রাণ। আমাকে লোহার চুরি পরিয়ে হাজার কোটির মালিক হয়েছে নৈতিকতা বর্জিত আমলা। আমাকে গৃহহীন করে অধিকারের উচ্চারণ করতে চেয়েছে অচল। অথচ বেগম পাড়ায় সোনার প্রাসাদ গড়েছে পা চাটা কুকুরের দল। শত শত বিনোদন কেন্দ্র করে তুলেছে সুবিধাভোগী দালাল। ঘর জমি খাল বিল হাওর পাহাড় অরণ্য করেছে হালাল। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ধরাছোঁয়ার সীমানা পেরিয়ে লাগামহীন দ্রব্য মূল্য সংসার চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ক্রয় ক্ষমতা মানুষ হারিয়ে ফেলেছে পদ্মার স্রোতে। মাথা পিছু ঋণের বোঝা বেড়েছে কয়েক গুণ। ঘাম বেচা মানুষের পান্তা আনতে ফুরায় নুন। শুধু শুধু জেলখানায় বরাদ্দ আছে মাথা পিছু 247 গ্রাম চাল। এখানে প্রতিদিন করা নাড়ে সূর্যবিহীন সকাল। প্রিয় মানচিত্র, আমাকে কেউ পারবে না রুখতে। আমি বঞ্চিত মানুষের কথা বলেই যাব, যারা শিশুর মতো সহজ সরল মিথ্যাচারের বিরুদ্ধে হতে পারে ঐক্যবদ্ধ, অন্যায়ের পথ করতে পারে অবরুদ্ধ। যারা পাখির মতো মুক্ত স্বাধীন, যার কণ্ঠে সমুদ্রের মতো গর্জন। যারা বীর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন স্বপ্ন বুনে। তাদের কথায় আমি বলেছি সারা জীবন। নির্ঘুম রাতগুলো খুবই দুঃসহ ও যন্ত্রণাদায়ক। অসুস্থতা আমাকে করেছে শয্যাশায়ী। স্বৈরাচারের কাছে তবু হয়নি ধরাশায়ী। গতকাল অনেকদিন পর ঘুমিয়ে পড়েছিলাম। প্রীতিলতা বেগম রোকেয়া আমার পাশে এসে বসল। শৃঙ্খলিত জাতির শেষ পরিণামের কথা বলল। ক্ষুদিরাম তিতুবীর সূর্য সেন ফকির মজনু শাহ আমাকে নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস শোনালো। মৌলানা ভাসানী সোহরাওয়ার্দী শের বাংলা ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সহমর্মিতার কথা জানালো। তারা আমার সংগ্রামী জীবনের কথা শুনে বলল, আপসীর নেতৃত্ব যার মুকুট, ক্রান্তি লগ্নে দেশের পাশে দাঁড়ানো যার অহংকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর হীরক দীপ্ত গৌরব, তাকে বন্দী রাখে কে? কার এত হিম্মত? প্রিয় বাংলাদেশ, ভয় পেও না। ওরা আমার বিদায়ের আয়োজন সম্পূর্ণ করেছে। ওরা জানে না মৃত্যুকে কখনো ভয় করে না দেশপ্রেমী। কোটি জনতার প্রতিবাদে ভেঙে যাবে বন্দিশালা একদিন। ঠিক ঠিক আমি উঠে বসলাম। দাঁড়িয়ে আছে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। আমাকে বলল, প্রিয় নেত্রী, আপনার জন্য স্বাধীনতার দরজা খোলা। তিনি তার স্বভাব সুলভ রাজকীয় কণ্ঠে এ ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্রের ইতিবৃত্ত শোনালেন। ওরা জানালেন ঘসিটি বেগম আর মীর জাফরের শেষ পরিণতি। আর কি করে তারা সার্বভৌমত্ব
করেছে ক্ষতি, আমার সাহসের ঝাঁপি টইটুম্বর। আমি কয়েকখানায় কান পেতে শুনি লক্ষ লক্ষ কণ্ঠের আহাজারি, মা আমি আসছি খুব তাড়াতাড়ি। দেয়াল লিখনগুলো আমাকে জানায় মা ভালো নেই, বাংলাদেশ ভালো নেই। আমরা এই বর্ণমালার সাহসী উচ্চারণে হৃদয় জুড়ে মুক্তির মশাল জেলে দিই।